ওকে, শুরুতেই আমরা ক্লজ অধ্যায় থেকে কতটুকু জিনিস শিখবো তার একটা ধারণা দিচ্ছি। আমরা ক্লজ পড়বো হচ্ছে আজকে মোটামুটি 1 ঘন্টার মতো। এখানে আমরা 50-এর বেশি এমসিকিউ প্রশ্ন সলভ করব। পাশাপাশি আমরা চেষ্টা করব আপনাদেরকে একেবারে ক্লজের শুরু থেকে বেসিক থেকে সব কিছু বোঝানোর জন্য। তো চলুন আমরা ক্লজে প্রথমেই সংজ্ঞা যাচ্ছি। ক্লজ ক্লজ কাকে বলে? জেনারেলি আমরা ক্লজের সংজ্ঞা ইতিমধ্যে অনেকেই জানি। ক্লজের সংজ্ঞা কি? ক্লজ হচ্ছে, একটু সংক্ষেপে যদি বলি, ক্লজ শব্দের বাংলা হচ্ছে বাক্য অংশ। কোনো কোনো ক্ষেত্রে এটাকে বাক্যও বলা যেতে পারে, তবে আমরা বাক্যাংশ ধরে নিচ্ছি। ক্লজ ক্লজ হওয়ার শর্তটা কি? ক্লজ হওয়ার শর্ত হচ্ছে যেখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, যেটাকে আমরা এভাবে লিখতে পারি, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ওকে, এছাড়া আরও অনেক কিছু থাকবে, তবে এখানে ক্লজ হওয়ার শর্তের মধ্যে সাবজেক্ট কখনো কখনো উল্লেখ থাকতে পারে, আবার উজ্জ্ব থাকতে পারে। তো সাবজেক্ট দেখাও যেতে পারে, নাও দেখা যেতে পারে, কিন্তু ফাইনাইট ভার্বটা অবশ্যই উল্লেখ থাকবে। তাহের আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে, তাহলে ক্লজ শব্দের সংজ্ঞাটা প্রথমে আমাকে নিতে হবে। সেটা হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে নর্মালি সাবজেক্ট থাকবে, অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে। সো ক্লজ হচ্ছে একটা বাক্যের মতো কাজ করে, পরিপূর্ণ অর্থ দিতে পারে। সো আমরা যদি এরকমভাবে বলি, দে প্লে ফুটবল, এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এইটা অবজেক্ট আছে। সো অবজেক্টের সাথে আমাদের মুখ্য সম্পর্ক না। ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ। একগুচ্ছ মানে একের অধিক, যেখানে একের অধিক শব্দ থাকবে। সেটা 2টা হতে পারে, 5টা হতে পারে। সো এই সেন্টেন্সটাতে সরাসরি সাবজেক্ট উল্লেখ আছে। সো এটা একটা ক্লজ, কোনো সমস্যা নাই, যেহেতু সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, আবার এটা যদি বলি, গিভ মি এ পেন, এখানে দেখেন সেন্টেন্সটা শুরু হয়েছে গিভ দিয়ে, যেটা আসলে ফাইনাইট ভার্ব, কিন্তু এর সামনে একটা সাবজেক্ট ইউ, যেটা আসলে উজ্জ্ব রয়েছে, দেখা যাচ্ছে না। সো এখানেও কিন্তু বাক্যটা এভাবে থাকলেও এটা একটা ক্লজ। সো ক্লজ হওয়ার আসলে মূল ফ্যাক্টরটা ফাইনাইট ভার্ব। মূল ফ্যাক্টরটা কি বলেন? ফাইনাইট ভার্ব। তার মানে আমরা আবার বলতে পারি, ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে ফাইনাইট ভার্ব উল্লেখ থাকবে, এবং এই একগুচ্ছ শব্দ সাধারণত একটি বাক্যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আগাচ্ছি স্যার। আচ্ছা, আমরা এখন একটু দেখি ক্লজ কত প্রকার। এই যে ক্লজ বললাম, এই ধরনের ক্লজগুলোকে আমরা সাধারণত 3টা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। ক্লজ হচ্ছে মূলত 3 প্রকার। এই 3 প্রকার ক্লজ কি এবং চেনার উপায় আমি সংক্ষেপে বলছি। আচ্ছা, তাহলে ক্লজ সম্পর্কে আপনাদের ধারণা তো কমপ্লিট, যে ক্লজ কি। আলামিন সাগর, ক্লাসটা সবাই একটু বেশি বেশি শেয়ার করি, কারণ এইটা আমাদের অনেকেরই সমস্যা। আচ্ছা, ক্লজ হচ্ছে 3 প্রকার। আমরা একেভাবে চেনার উপায় সহ পড়বো আপনাদের সাথে। হ্যাঁ, প্রথমত আমি এখান থেকে একটু মুছে দিই, একটু জায়গা নিচ্ছি আর কি। ক্লজ প্রধানত আমরা 3 প্রকার বলি। একটা হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজটা কি? মেইন ক্লজ হচ্ছে, আমি যদি সংক্ষেপে চেনার উপায়টা বলি, এখানে খুব বেশি কথা বললে সমস্যা, অল্প করে বলবো। চেউ মানে চেনার উপায়। মেইন ক্লজ হচ্ছে চেনার উপায় হলো, সামনে কনজাংশন থাকে না। কার সামনে কনজাংশন থাকে না? মেইন ক্লজের সামনে। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার হলো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। ওকে, কোঅর্ডিনেট ক্লজের সামনে এটার চেনার উপায়টা কি? এর সামনে মানে কোঅর্ডিনেট ক্লজের সামনে অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর,
ইত্যাদি, আমি এখানে ইত্যাদি না লেখাই উত্তম, মূলত এগুলোই আর কি। এসব সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? হাফেজ বলছেন হচ্ছে ওয়াই স্পষ্ট দেখা যায়। আপনার মোবাইলটা রিফ্রেশ করে নেন, সম্ভবত ক্লিয়ারই তো আছে, আমার এখানে তো পরিষ্কারই দেখা যাচ্ছে। দেখেন তো স্যার, মোবাইলে দেখেন। আচ্ছা, নেক্সট তাহলে আমরা কি কি পেলাম? কোঅর্ডিনেট ক্লজের সামনে থাকবে হচ্ছে অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর ইত্যাদি কোঅর্ডিনেট কনজাংশন। একেবারে সহজভাবে বোঝার চেষ্টা করবেন, এখানে জরুরি পেঁচাপেচির কিছু নাই। আরেকটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা চেনার উপায় হচ্ছে এর সামনে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। ও সরি, এটা কোঅর্ডিনেট লিখতে হবে। সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, যেমন যেমন আচ্ছা, ক্যামেরাটা কি ক্লিয়ার মনে হচ্ছে না মুরাদ? দেখি মোবাইলে, মোবাইল ঠিক আছে? লাইন ছাড়া চলে গেল। আচ্ছা, লেখা মোটামুটি বোঝা যাচ্ছে তো আমার এখানে? লেখা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনাদের ওখানে একটু রিফ্রেশ দিয়ে নেন, সম্ভবত ওই কারণে বোঝা যাচ্ছে না। তারপর একটু কষ্ট করে দেখেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, মেইন ক্লজ হচ্ছে এর সামনে কোনো কনজাংশন থাকবে না। কোঅর্ডিনেট ক্লজের সামনে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর। এই অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর বাদে অন্য যত কনজাংশন আছে সেগুলো থাকবে সাবঅর্ডিনেট ক্লজের সামনে। ব্যাস, চেনার উপায় শেষ। এখন আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করার চেষ্টা করি। বলেন, দ্য চিলড্রেন আর সেফ। দ্য চিলড্রেন আর সেফ। মহসিন স্যার বলছেন হালকা ঝাপসা দেখা যাচ্ছে। এখন দেখেন, প্রথম প্রশ্নটা বলা আছে দ্য চিলড্রেন আর সেফ। এটা কি? এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, নাকি মেইন ক্লজ, নাকি বোথ, নাকি নান? এক নম্বরে আনসার হচ্ছে বোথ। কেন? এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, মেইন ক্লজও বলতে পারি। তাহলে আমরা আরেকটা জিনিস এখানে জেনে নিলাম, মেইন ক্লজের আরেকটা সাদৃশ্য নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ, স্বাধীন বাক্যাংশ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নাম হচ্ছে স্বাধীন বাক্যাংশ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। ওকে, নেক্সট পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। এটা একই রকম। এটা দেখেন, 3 নাম্বার, লুক বিফোর ইউ লুক। এখানে আচ্ছা, প্রশ্নগুলো তো সব আনসার চলে আসছে, তাই না? দাঁড়ান, আমি আনসারগুলোকে বাদ দেওয়ার ব্যবস্থা করছি।
একটু লাইনে থাকবো আমরা। ওকে, আচ্ছা দেখেন আমরা এখানে সবগুলো প্রশ্নই সলভ করব। এর পরেরটা দেখেন 4 নাম্বারটা কি আনসার হবে? 4 বলা আছে এ ক্লজ মাস্ট হ্যাভ, একটা ক্লজের অবশ্যই কি থাকবে? একটা ক্লজের অবশ্যই কি থাকবে? ওকে, এখন আমরা 4 নাম্বার প্রশ্নটাতে ছিলাম। 4 এ ক্লজ মাস্ট হ্যাভ, একটা ক্লজে অবশ্যই কি থাকবে, এই প্রশ্নটাতে ছিলাম। একটা ক্লজে অবশ্যই কি থাকবে? আনসার হচ্ছে অবশ্যই একটা ক্লজে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, মানে আমরা যেটাকে বলতে পারি ফাইনাইট ভার্ব, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। নেক্সট 5 নাম্বারটা বলেন। এখানে আনসার নাই, আনসার ছিল আগে, সেটা বাদ দিলাম। পাঁচ নাম্বারটা বলবো, 5 আনসার করবেন। ওকে, 5 নাম্বারটা কি হবে? 5 সো এর সাথে একটা ক্লজ আছে, সো যুক্ত অংশে একটা ক্লজ আছে। সো যুক্ত অংশ কোনটা? এই যে আমরা বলছিলাম সো এর সাথে যে ক্লজটা থাকবে, তার মানে সো হি ফ্লিউ ইনটু রেজ, সো এর সাথে যে ক্লজটা থাকবে সেই ক্লজটার নাম হলো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আনসার হচ্ছে এ নাম্বার। ওকে, নেক্সট 6 নাম্বারটা বলেন। 6 নাম্বার কি হবে বলেন? 6 এর আনসারটা হচ্ছে বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট। 6 এই যে বিকজ শব্দটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, মানে হলো এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে এই কয়েকটা কনজাংশন বাদে অন্য যত কনজাংশন আছে সব হলো সাবঅর্ডিনেট কনজাংশন। অন্য যত কনজাংশন কি কি? while, when, because, since, before, after, till ইত্যাদি, এগুলো সব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেই ক্লজ কনজাংশন থাকলে সেই ক্লজটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখেন সাবজেক্ট ভার্ব যুক্ত এটা একটা ক্লজ, এই ক্লজের সামনে কনজাংশনটা আছে সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে আমরা সেই ক্লজের নাম দেব সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে নামের সাথে মিল রেখে ক্লজের নাম মিল আছে। নেক্সট
7 নাম্বারটা বলেন। 7। আচ্ছা আপনার মোবাইলে দেখেন তো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আপনাদের ওখানে কি দেখতে সমস্যা? আমার এখানে তো সব দেখা যাচ্ছে স্যাররা। হাফেজ দেলোয়ার হোসাইন, যাদের ফোনে একটু হালকা দেখা যাচ্ছে তারা তাদের ফোনের ব্রাইটনেসটা একটু বাড়াই নেন, হয়তো সমস্যার সমাধান হতে পারে। এটাতে কি আনসার হবে? Which part of the sentence? Which part of the sentence Rohim said that he was good is subordinate clause? আপনাদের ফোনের লাইট বাড়িয়ে নেন, আজকে নেট দুর্বল। 7-এর আনসার কি হবে? 7। কারণ কি আমাদের এখানে তো দেখা যায় তাও। 7 নম্বরের উত্তরটা হচ্ছে, এখানে বলছে রহিম সেইড, এই একটা ক্লজ। সো এই ক্লজের সামনে কোনো রকম কনজাংশন নাই। সো যার সামনে কনজাংশন নাই সেটা হলো মেইন ক্লজ। মেইন ক্লজের আরও কয়েকটা নাম আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা মেইন ক্লজ, অথবা এটাকে আরেকটা নাম দেওয়া যায় প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বোঝাতে পেরেছি? মাঝে মধ্যে ঝাপসা দেখা যায়। জুয়েল রানা ভাই, হাফসা হাতুন, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর তাহলে এখানে রহিম সেইড এইটুকু হলো মেইন ক্লজ, আর পরের টুক এই যে দ্যাট যুক্ত যেগুলো আছে, দ্যাট হি ওয়াজ ভেরি গুড, এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ? কারণ এইখানে এটার সামনে দ্যাট নামক কনজাংশন আছে, আর দ্যাট হলো একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ক্লিয়ার? তার মানে এই যে কোঅর্ডিনেট যে কনজাংশনগুলো লিখেছি আমি, অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর, এগুলো বাদে যত কনজাংশন আছে সব হলো সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে আর একটু সংক্ষেপে লিখতে পারি। মেইন ক্লজের বেলায় নো কনজাংশন, মানে কোনো কনজাংশন থাকবে না। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ এর সামনে যে কনজাংশনগুলো থাকবে সেগুলো হলো অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর, এইগুলো থাকবে কোঅর্ডিনেট ক্লজের সামনে। আর সাবঅর্ডিনেটের সামনে অন্যান্য কনজাংশন। অন্যান্য বলতে কোনগুলো? অর্থাৎ এই যে কোঅর্ডিনেটগুলো লিখলাম এগুলো বাদে আর যত আছে সব সাবঅর্ডিনেট। ক্লিয়ার? ডাব্লিউএইচ ওয়ার্ড সহ। নেক্সট। আচ্ছা, তাহলে 7 নাম্বারটা আমরা বুঝে নিলাম। 7-এর আনসার কোনটুকু? সাবঅর্ডিনেট চেয়েছে, মানে যার সামনে অন্যান্য কনজাংশনগুলো থাকে। অন্যান্য কনজাংশন আপনারা জানেন, ইফ, সিন্স, ওয়াই, when, before, that, till, though, although, এটসেট্রা, মানে আরও যত আছে এগুলো সব হলো সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট কনজাংশন, আর সাবঅর্ডিনেট কনজাংশন মানে ওই ক্লজের নাম সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট, এটা বলেন 8 নাম্বারটা, আই নো হোয়াট ইউ ওয়ান্ট। এই সেন্টেন্সটার কোন অংশকে আমরা কোন ক্লজ বলবো? আই নো হোয়াট ইউ ওয়ান্ট। সাদিয়া ইসলাম, আয়েশা। নেক্সট বলবেন 8 নাম্বারটা।
8 এর আনসারটা করবেন। তাহলে এটা কি আনসার করলাম আমরা? 8 নাম্বার। 8 এর আনসারটা হচ্ছে একইভাবে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কেন? এখানেও দেখেন এই যে হোয়াট আছে, হোয়াটের সাথে যুক্ত হওয়া যে ক্লজটা ইউ ওয়ান্টেড। সো হোয়াট হলো আপনার এই সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে একটা। সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত ক্লজটার নাম হলো নিঃসন্দেহে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে নামের সাথে মিল আছে। কনজাংশনটার নাম হলো সাবঅর্ডিনেট কনজাংশন আর ক্লজের নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, নেক্সট। সো এই মোটামুটি আমরা 3 ধরনের ক্লজ চিনে গেলাম। এখন আসি আমরা পরের কথাতে। এই পর্যন্ত বুঝতে পারছি তো? তাহলে আমি এটা একটু মুছবো এখান থেকে। আসেন, এখন এই যে আমরা সাবঅর্ডিনেট ক্লজ চিনলাম, এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা যায়। মূলত এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেই 3 ভাগই এখন আমরা একটা একটা করে শিখব। তো প্রথমে আসি অ্যাডজেটিভ ক্লজ কাকে বলে এবং এরূপ ক্লজ চেনার উপায় কি। দেখেন, কোনো ক্লজের সামনে যদি এই ধরনের কনজাংশনগুলো থাকে তাহলে আমরা এটার নাম দিচ্ছি সাবঅর্ডিনেট। কিন্তু এর মধ্যে আবার ক্যাটাগরি হচ্ছে যে সেটা কোন ধরনের সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার আমরা পড়ব হলো অ্যাডজেটিভ ক্লজ, 2 নাম্বারে পড়ব হচ্ছে নাউন ক্লজ, 3 নাম্বারে পড়ব হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেন, তো সাবঅর্ডিনেটের 3টা ক্যাটাগরি। প্রথমে পড়ব অ্যাডজেটিভ ক্লজ। অ্যাডজেটিভ ক্লজ কি আমরা এখানে যদি সংজ্ঞাটা লিখি, এখানে আমরা একটু সংক্ষেপে যদি আপনাদের ক্লিয়ার করি মুখে, যে সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন অনুসারে পূর্বপদ থাকে। কথা শেষ। সংক্ষেপে বললে আপনি এইটুক নিতে পারেন, কনজাংশন অনুযায়ী পূর্বপদ থাকে। পূর্বপদ আবার কি? পূর্বপদ হলো নাউন বা প্রোনাউন। বিষয়টা ক্লিয়ার করি কিভাবে, জিনিসটা কি সেটা হলো, I know the man who came yesterday. I know the man who came yesterday. এখন দেখেন, এখানে এইটুকু হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজের কনজাংশনটা হচ্ছে হু। সো হু আমরা জানি ব্যক্তিকে রেফার করে, সেই কারণে এই ব্যক্তিবাচক কনজাংশনটির সামনে পূর্বপদ হিসাবে দ্য ম্যান আছে। এই যে পূর্বপদের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল, দ্যাটস ওয়াই এই ক্লজটার নাম অ্যাডজেটিভ ক্লজ। আমরা বাস্তবে অ্যাডজেটিভের যে সংজ্ঞা জানি সেটা হলো যে শব্দ নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। সো ওইখান থেকে আমরা বলতে পারি যে ক্লজ নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি নির্দেশ করে সেটা হয়ে যাবে অ্যাডজেটিভ ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজটা যখন অ্যাডজেটিভের সংজ্ঞার ভূমিকায় কাজ করছে, এই যে নাউনকে নিয়ে কথা বলতেছে, নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি অবস্থা নির্ণয় করতেছে, তখন এই ক্লজটা পুরোটাই অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। যেহেতু একটা ওয়ার্ড না বরং একটা ক্লজ, এই জন্য অ্যাডজেটিভ ক্লজ। যদি একটা ওয়ার্ড অ্যাডজেটিভ হয় তাহলে সেটার নাম অ্যাডজেটিভ ওয়ার্ড। সো এখন এই
ঘটনাটুকু বুঝতে পেরেছেন কিনা, কে কে বুঝেন নাই? তো সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন অনুযায়ী পূর্বপদ পাওয়া গেল। ঠিক এভাবে আমরা কনজাংশন অনুযায়ী পূর্বপদ পেতে পারি এমন কি কি আছে? যেমন আমরা ব্যক্তিবাচক শব্দের সামনে পাবো হু অথবা হুম। বস্তুবাচক যদি কোনো শব্দ থাকে তার পাশে পাবো হুইচ, হোয়াট। স্থানবাচক শব্দ থাকলে আমরা তার পাশে পাবো হোয়ার। সময়বাচক শব্দ থাকলে তার পাশে পাবো হচ্ছে হোয়েন। দ্য রিজন শব্দটি থাকলে আমরা তার পাশে পাবো হচ্ছে হোয়াই। সো আমি এইগুলোকে এখানে একটু উল্লেখ করে দিচ্ছি, রানা আরেকবার একটু বুঝতে চাচ্ছেন। দেখেন, পূর্বপদ যদি বস্তুবাচক হয় এর পাশে আপনি পাবেন হুইচ অথবা দ্যাট, কখনো কখনো হোয়াট। পূর্বপদ যদি স্থানবাচক হয় পাবেন হোয়ার। পূর্বপদ যদি সময়বাচক হয় তাহলে পাবেন হোয়েন। পূর্বপদ যদি রিজন হয় তাহলে পাবেন হোয়াই। পূর্বপদ যদি ব্যক্তি হয় তাহলে পাবেন হু অথবা হুম প্লাস ক্লজ। এগুলোর পাশে একটা করে ক্লজ থাকবে। এবং কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। তখন আমরা এই পুরো ক্লজটার নাম দিব হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এবার বুঝতে পারছেন কিনা? এই উপরের সিস্টেমে কিন্তু এখানে হয়েছে। তার মানে ক্লজের সামনে যে কনজাংশন থাকবে এই কনজাংশনগুলোর সাথে মিল রেখে স্থানবাচক শব্দ পাওয়া যাবে। এমন না যে আপনি হোয়ারের সামনে বস্তুবাচক পাইলেন, হোয়েনের সামনে স্থান পেলেন, হোয়েনের সামনে রিজন পেলেন, তাহলে হবে না। মিলে মিলে থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই কনজাংশন অনুযায়ী পূর্বপদ। আর এই পাশে তো নিঃসন্দেহে আরেকটা ক্লজ থাকবে এই স্ট্রাকচারের ক্ষেত্রে, ঠিক আছে? যেমনটা এই যে এখানে আছে, দেখেন এই যে আই নো হচ্ছে এক্সট্রা একটা ক্লজ, এটা মেইন ক্লজ। কারণ মেইন ক্লজের সামনে কোনো কনজাংশন থাকে না, নাই। কিন্তু এই ক্লজের সামনে কনজাংশন আছে। আর এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজেরই আরেকটা নাম দাঁড় করলাম আমরা, সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছি সবাই, আশা করি। নেক্সট, এখান থেকে আমরা এই উদাহরণটা একটু সলভ করি। 9 নাম্বারটা 9। বলেন 9 নাম্বার কি আনসার হবে? This is the book dash I lost. কি হবে এটার আনসার? বেল্লাল বলছেন হচ্ছে 9 অ্যাডজেক্টিভ হবে, তাই না? রাইট। কেন? এইখানে একটা কনজাংশন উজ্জ আছে, এটা আপনাকে আবার বুঝে নিতে হবে। দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট। হুইচ আছে এখানে, এখানে হুইচ আছে, হুইচ।
সো এই যে হুইচের সাথে মিল রেখে বস্তুবাচক শব্দ আছে, তার মানে এইখানে পূর্বপদ পাওয়া গেছে, অতএব এটা হলো একটা অ্যাডজেটিভ ক্লজ। এটা হলো সহজ থিঙ্কিং। নেক্সট সেম ভাবে 10, এখানে কনজাংশন উল্লেখ আছে, আবার পূর্বপদও আছে। এই যে দ্য পোর বয়, তো এই সেন্টেন্সে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো এই আন্ডারলাইন করা অংশটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজের অ্যাডজেটিভ ক্লজ। কিন্তু সমস্যা হলো সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সে একা বসতে পারে না, নিঃসন্দেহে এখানে একটা মেইন ক্লজ আছে। সেই মেইন ক্লজটা কোনটা? মেইন ক্লজটা হচ্ছে এই যে মেইন ক্লজের সাবজেক্ট পার্ট এইটুকু, আর মেইন ক্লজের ভার্ব থেকে বাকি পার্ট এই কুড নট থেকে বাকি অংশ। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ কখনো কখনো মেইন ক্লজের মাঝখানে প্রবেশ করতে পারে। মেইন ক্লজ এই পাশে দ্য পোর বয়, আর এই পাশে হলো কুড নট কন্টিনিউ হিজ স্টুডেন্টস। ক্লিয়ার? তার মানে মাঝখানে সাবঅর্ডিনেট ক্লজ প্রবেশ করেছে, আর মেইন ক্লজটা দুই ভাগ হয়ে গেছে। সো এরকম ভাবেও কিন্তু সেন্টেন্স গঠন হতে পারে। নেক্সট, এটা অলরেডি পারবেন আপনারা, 12 নম্বরও পারবেন। 13 সেম না? বলেন 13 নম্বর, এটা কোন ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজের কোন ভার্সন? দয়াল তোমার লাগিয়া 13, দিস ইজ দ্য ম্যান হু কল্ড ইউ ইয়েস্টারডে। MM মেহেদি 13 নম্বর বলেন। এখানে দেখেন দিস ইজ দ্য ম্যান, এই যে হু কল্ড ইউ ইয়েস্টারডে, হুযুক্ত অংশ সাবঅর্ডিনেট, কিন্তু পূর্বপদ তার পাওয়া গেছে ম্যান। হুয়ের সাথে মিল রেখে ব্যক্তিবাচক শব্দ আছে পূর্বে, অতএব এটাকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের অ্যাডজেটিভ ক্লজ। 13 নাম্বার অ্যাডভার্ব 9 রে পাগলা, 13 নাম্বার আনসার হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ মানে 4। তাহলে আমার অ্যাডজেটিভ ক্লজের আলোচনা আমি শেষ করছি। নেক্সট, এগুলো পারবেন। এখানে কি বলছে? লাগবে না। এই সেন্টেন্সটা একটু পড়েন। 15, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেটিভ ক্লজ। নিচের কোনটা অ্যাডজেটিভ ক্লজ আছে সেটা বের করতে হবে। কোনটা? 15 নাম্বার। আপনারা একটু ক্লাসটা শেয়ার করবেন প্লিজ। 15, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেটিভ ক্লজ। সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে অ্যাডজেটিভ ক্লজের মাধ্যমে। এখানে আনসার হলো 15। সো 1 নাম্বারটা হবে না, কারণ এখানে হোয়াট ইজ সেইড এর সামনে কোনো পূর্বপদ নাই, তার মানে এটা অ্যাডজেটিভ হলো না। কি হবে সেটা আমরা একটু পরে ক্লিয়ার হব। 2 নাম্বার, হি ইজ দ্য বয় হু কেম হিয়ার, এইটা অ্যাডজেটিভ ক্লজ, কারণ এখানে হু এর পূর্বপদ আছে দ্য বয়, আর বাকি কোনোটারই পূর্বপদ নাই। কোনোটারই পূর্বপদ সরাসরি বলা যাবে না। নেক্সট, এবার আসি নাউন ক্লজ। নাউন ক্লজ কিভাবে চিনব? প্রথম কথা হচ্ছে নাউন ক্লজের বাবার নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজেরই একটা ভার্সন হবে নাউন ক্লজ। আচ্ছা, তো ইতিমধ্যে আমরা শিখেছি অ্যাডজেটিভ ক্লজ, সাবঅর্ডিনেটের একটা পার্ট। তো আমরা বলছিলাম সাবঅর্ডিনেট হচ্ছে মোট 3 প্রকার। একটা হচ্ছে অ্যাডজেটিভ,
আরেকটা হচ্ছে নাউন, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। সো এখানে যদি একটু বুদ্ধি করে না পড়েন পরীক্ষার হলে আপনার জন্য টাফ হবে। সো আমরা প্রথমেই দেখলাম অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায়, এখন দেখো নাউন ক্লজ চেনার উপায়। সো আমরা এখান থেকে একটু কেটে সংক্ষেপে লিখছি। অ্যাডজেক্টিভ ক্লজ মানে হলো পূর্বপদ থাকে, সোজা কথা এটা। নাউন ক্লজের শর্তটা হচ্ছে পূর্বপদ থাকে না, তবে সেটা হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে মিলে যায়, এবং এটার অবস্থানটা সাধারণত সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে থাকে। আচ্ছা, এখন এখানে আমরা বলি একইভাবে অ্যাডভার্বিয়ালটা একটু বলে দিচ্ছি। পূর্বপদ থাকে না, কিন্তু অ্যাডভার্ব ক্লজ খুঁজে পাওয়ার উপায় হলো হাউ, হোয়ার, হোয়েন, ওয়াই, এই কয়টা শব্দ। এখানে তিনটা জিনিসের পার্থক্য একসাথে বুঝলেন। কারণ কি, আজকে অনেকের ফোনে ঝাপসা দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে ঠিকই আছে, বুঝতে পারছি না। আপনাদের ফোনের হয় ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে। অথবা একটু রিফ্রেশ করে নেন। আচ্ছা, তাহলে আমরা নাউন ক্লজ চেনার উপায়টা দেখলাম কি, পূর্বপদ থাকবে না, হোয়াট হুম দ্বারা প্রশ্ন করলে মিলে যাবে, যেটা সাবজেক্ট বা অবজেক্টের পজিশনে থাকবে। এটাকে আরেকটা জিনিস আমরা মনে মনে থিম করি, সেটা হলো এটা একটা ইটের মতো কাজ করে। আইটি, ইট মানে ইহা, এরকম একটা অর্থ দেয়। সো আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি। 16 নম্বর, দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, সে হচ্ছে অসৎ। ইজ নন টু অল, that he is dishonest is known to all. দেখেন এটা কি হবে বলেন। ওকে, সাউন্ড একটু বাড়িয়ে দিলাম, সাউন্ড চাচ্ছিলেন যারা। আচ্ছা বলেন, এখানে আগে আপনারা লাভ দিয়ে নাউন খোঁজার চেষ্টা করবেন না, তাহলে ভুল হবে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আগে আমরা এই যে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, এইটুকের পূর্বপদ আছে কিনা, মানে আমাদের প্রথম টার্গেট হবে আমরা অ্যাডজেক্টিভ বের করা। সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভ কিনা আপনি অপশন দেখলেই বুঝবেন যে কোন ধরনের ভাষণ চাচ্ছে। এই যে নাউন চাচ্ছে, অ্যাডভার্বিয়াল চাচ্ছে, প্রিন্সিপাল, কোঅর্ডিনেট ইত্যাদি নামে চাচ্ছে। সো আপনি বের করবেন প্রথমে অ্যাডজেক্টিভ কিনা। তো দেখেন অ্যাডজেক্টিভ হওয়ার শর্ত ছিল কি, পূর্বপদ থাকবে, এর কোনো পূর্বপদ নাই, তাহলে আমরা বুঝে নিলাম এটা অ্যাডজেক্টিভ না। তাহলে আমার দ্বিতীয় থিঙ্কিং হবে আমরা খুঁজবো নাউন কিনা। নাউন খোঁজার উপায় হচ্ছে আমরা সেটাকে পজিশন দেখব, সাবজেক্ট অবজেক্ট অথবা ইট দ্বারা বোঝানো যায়, অথবা হোয়াট হোম দ্বারা প্রশ্নের উত্তর হিসাবে মিলে যাবে। এখন হোয়াট হোম দ্বারা মিলবে সেটা বুঝবেন কিভাবে, এই যে এইটুকু হলো মেইন ক্লজ, ইজ নন। সো আপনি যদি প্রশ্ন করেন কি জানা হয়, ইজ নন টু অল, কি জানা হয়, হোয়াট দ্বারা প্রশ্ন করলেন, প্রশ্ন করতে হবে অবশ্যই মেইন ক্লজের মেইন ভার্বকে। মেইন ক্লজ কোনটা, এই যে এটা হলো মেইন ক্লজ, আর তার মেইন ভার্ব হলো ইজ নন। যেহেতু দ্যাটের সাথে যেটা আসে সেটা সাবঅর্ডিনেট, তাহলে বাকিটা মেইন ক্লজ। এখন দেখেন মেইন ক্লজ বাক্যের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। সো এটা লোকেশন ফিক্স না। এখন দেখেন তাহলে আমরা যদি প্রশ্ন করি কি জানা হয়, উত্তরটা হচ্ছে সে যে সৎ, এই বিষয়টা জানা হয়।
সো এই বিষয়টা যেটার পজিশন পুরোটা সাবজেক্টের পজিশনে, কার সাবজেক্ট? এই ইজ নন ভার্বের সাবজেক্ট। তার মানে প্রিন্সিপাল ক্লজের ভার্বের সাবজেক্ট হিসাবে আরেকটা ক্লজ কাজ করতেছে, যেই ক্লজের ভিতরেও আবার কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, এই ক্লজের মধ্যেও সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব থাকবে বিধায় তো সেটা ক্লজ। সো এরকম একটি ক্লজ যদি অপর ক্লজের ভার্বের সাবজেক্ট হয় কিংবা ভার্বের অবজেক্ট হয়, তাহলে আমরা ওই ক্লজের নাম দেব নাউন ক্লজ। বোঝাতে পেরেছি বিষয়টা? নেক্সট আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি। এটা দেখেন, বলছে হোয়াট ইজ সেইজ ইজ ট্রু। Mr. Tahir Ahmed has commented question 16, answer B. Okay, that's us right. Next question 17. What will be the answer? 17. বলছে what is says is true. Here what is says, this portion, what kind of subordinate clause? At first we will try to understand, is this adjective clause or not? Is this adjective clause or not? We will find out পূর্বপদ অ্যান্টিসিডেন্ট আছে কিনা। তো দেখেন হটের পূর্বে কি আর কোনো ক্লজ আছে? নাই। সো আমরা ধরে নিচ্ছি বা দেখতে পাচ্ছি যে এখানে পূর্বপদ নাই। পূর্বপদ নাই মানে সেটা আনসার হতে পারবে হয় অ্যাডজেক্টিভ না হলে অ্যাডভার্ব, রাইট? সরি, হয় নাউন না হলে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ তার হবে না। তাহলে নাউন হবে কিনা সেটা প্রমাণ করার জন্য আমরা হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? মেইন ক্লজের মেইন ভার্বকে। এখানে কে? ইজ। ইজ হলো মেইন ভার্ব। তা আপনি প্রশ্ন করেন কি হয় সত্য? আনসারটা হচ্ছে হোয়াট হি সেজ, সে যা বলে, সে যা বলে। সো এই যে পুরো সাবঅর্ডিনেট ক্লজটার নিচে আন্ডারলাইন করা আছে, তার পরপরই ভার্ব আছে। আপনারা এইভাবে ক্লু মনে রাখতে পারেন যে ভার্বের ঠিক পূর্বেই যদি এরকমভাবে সাবজেক্টের পজিশনে একটা ক্লজ থাকে, তো সেই ক্লজটার নাম হলো নাউন ক্লজ। এটার নাম নাউন ক্লজ। আপনারা এইভাবে সিকোয়েন্সে যদি বের করতে পারেন তাহলে আপনার জন্য পরীক্ষার হলে ভুল হবে না। Mr. Tahir has commented the answers. Question 17, C. No. Question 17 answer will be noun clause. I mean A. Next. সেম ভাবে এগুলো আপনারা পারবেন। তার মানে আমি আবারও বলছি, সেটা হলো একটা ক্লজের সাবজেক্টের পজিশনে যদি আরেকটা ক্লজ আসে তাহলে সেই ক্লজটার নাম হলো নাউন ক্লজ। তাহলে এটাও হবে নাউন ক্লজ। এই যে দেখেন, হোয়াট উই আর এক্সপেরিয়েন্সিং ইজ দ্যাট ইংলিশ ইজ রিপ্লেসিং। তার মানে ইজ ভার্বের সাবজেক্টের পজিশনে একটা ক্লজ আসছে, সো এটার নাম হলো নাউন ক্লজ। এই ছিল আপনাদের নাউন ক্লজ বের করার, আরও আছে। এটা বলেন 23 নাম্বারটা। MS Rana has commented answer A. Question 23, what will be the answer? I know how he struggled against poverty. I know, আমি জানি, how he struggled, কিভাবে সে সংগ্রাম করেছিল, against poverty, দারিদ্রতার বিরুদ্ধে। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তিকৃত না, তারা চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। সেখানে আমরা একেবারে যে কোনো চাকরির জন্য আপনাকে বেসিক কোর্সের মাধ্যমে প্রিপেয়ার করে ফেলবো। বিস্তারিত জানতে চাইলে আপনারা একটু মেসেঞ্জারে নক করবেন, ঠিক আছে? নাম্বার দেওয়া আছে দেখেন আপনাদের ওই স্ক্রল বারে, ভিডিওর নিচে স্ক্রল বারে নাম্বার আছে, এই নাম্বারটাতে আপনারা নক করবেন, ঠিক আছে? এই যে নাম্বার যাচ্ছে দেখেন নিচ দিয়ে। নেক্সট 23 নাম্বার, সেম ভাবে আনসার হচ্ছে নাউন ক্লজ। কেন? এটা অবজেক্টের পজিশনে আছে। আই নো, এটা একটা মেইন ক্লজ, আর মেইন ক্লজের পরে পুরো অংশটা আন্ডারলাইন করা আছে। এখন এইটাকে আপনি প্রমাণ করতে চাইলে মেইন ক্লজের মেইন ভার্ব নোকে প্রশ্ন করবেন হচ্ছে হোয়াট বা হুম দিয়ে, যে আমরা কি জানি
হোয়াট ডু আই নো, আমরা কি জানি বা আমি কি জানি। আনসারটা হচ্ছে সে কিভাবে দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করেছিল এই বিষয়টা জানি, মানে হাউ হি স্ট্রাগলড এগেইনস্ট পভার্টি, মানে সে কিভাবে দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করেছিল এই বিষয়টা, যেটাকে আপনি চাইলে মনে মনে ইচ দ্বারা রিপ্লেস করতে পারেন। আসলে এটা একটা অবজেক্টের পজিশন, অনেকভাবেই বলা যায় বিষয়টাকে। সো পজিশনের দিক থেকে ডাব্লিউএস পোর্শন দ্বারা উত্তর করেও আপনারা কিন্তু এটাকে প্রমাণ করতে পারেন। সো আনসারটা হচ্ছে এটাও একটা নাউন ক্লজ, এটাও একটা নাউন ক্লজ। ওকে, নেক্সট, শেখ সাকলাইন হ্যাজ আনসার্ড দ্য কোশ্চেন কি জানো দিয়ে, রাইট রাইট। 24 সেম ভাবে। আচ্ছা 25 হি আস্কড মি হু গট দ্য নোবেল প্রাইজ। এখানে দেখেন আস্কড, অবশ্য এই ধরনের ট্রানজিটিভ ভার্বগুলোর ক্ষেত্রেও আপনারা খেয়াল রাখতে পারেন, যেমন আক্স আগেরটা ছিল নো, হ্যাঁ এই আস নো এগুলোর পরে সাধারণত যে ক্লজটা থাকে সেটা নাউন ক্লজ হয়। সো এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই, যে অনেকে যদি চিন্তা করেন যে হুয়ের পূর্বপদ হিসাবে এখানে তো ব্যক্তিবাচক মি পাওয়া যাচ্ছে, তাহলে এইটা কি আসলে অ্যাডজেটিভ ক্লজ কিনা। তাহলে এটা আসলে অ্যাডজেটিভ ক্লজ কি না। আচ্ছা এইটা অ্যাডজেটিভ ক্লজ কিনা সেটা বুঝতে হলে আপনাকে একটু বুঝতে হবে এখানে মিটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। যদি সাবজেক্টিভ প্রোনাউন আই থাকতো তাহলে আপনি এটা চিন্তা করতেন। দেখেন মি অবজেক্টিভ প্রোনাউন, এটাকে আমরা কখনো পূর্বপদ বলবো না। পূর্বপদ হতে হলে সেটা যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা বসবে। তার মানে অবজেক্টিভ ফ্রম মিকে আপনি পূর্বপদ বলতে পারবেন না, পূর্বপদ বলবেন সাবজেক্টিভ প্রোনাউন আইকে। সো এখানে আনসারটা হচ্ছে আই। আই থাকলে আপনি সেটাকে অ্যাডজেটিভ বলতেন, যেহেতু মি আছে তাহলে আমরা এটাকে প্রপার পূর্বপদ ধরছি না। ওকে, বাকিটা আনসার করেন। একদম প্রশ্ন করছেন সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে থাকলে মেইন ক্লজ পরে থাকলে মাঝে কমা বসে, এটা কি সব সময়ের জন্য নাকি মাঝে মাঝে? এটা সব সময়ের জন্যই বলতে পারেন, তবে বিশেষ কেসে যদি আপনার সাধারণত এক্সট্রা কোনো ফ্রেজ ট্রেজ থাকে সেই ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু নর্মালি আমরা কমা ব্যবহার করব, এটাই হচ্ছে রুলস। আচ্ছা তাহলে এটাও একটা নাউন ক্লজ। তো আপনি এটাকে প্রশ্ন করেন যে সে কি আমাকে কি জিজ্ঞেস করেছিল, হোয়াট দ্বারা প্রশ্ন করেন সে আমাকে কি জিজ্ঞেস করেছিল। আনসারটা হচ্ছে হু গট দ্য নোবেল প্রাইজ, কে নোবেল প্রাইজ পেয়েছিল এই বিষয়টা জিজ্ঞেস করেছিল। সো এটাও একটা নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ। ওকে নেক্সট, তাহলে আমরা নাউন ক্লজ চিনলাম, আর হলো অ্যাডজেটিভ ক্লজ চিনলাম। তো অ্যাডজেটিভ ক্লজ আর নাউন ক্লজ বাদে পৃথিবীতে যত ক্লজ আছে সেগুলো সব হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। জিনিসটা একদম সহজ। এবার আসেন 35 নাম্বার প্রশ্নে। বলছে উই রিড সো দ্যাট উই মে লার্ন, উই রিড সো দ্যাট উই মে লার্ন, উই রিড সো দ্যাট উই মে লার্ন। এই সেন্টেন্সটাতে সো থেকে শুরু করে বাকি অংশ এটাকে আমরা কি বলবো? উই রিড সো দ্যাট উই মে লার্ন। এখানে প্রথম কাজটা হবে আমরা দেখব যে এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেটিভ কিনা। অ্যাডজেটিভ হতে হলে পূর্বপদ লাগে, যেহেতু পূর্বপদ নাই তাহলে এটা অ্যাডজেটিভ না। নাউন কিনা, নাউন হতে হলে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে মিলাতে হয়। সো দ্যাট উই মে লার্ন, যাতে আমরা শিখতে পারি, তাহলে মে লার্ন এইটাকে আপনি প্রশ্ন করবেন এই রিড ভার্বের মাধ্যমে, যে হোয়াট রিড কি পড়ি, আনসার হিসাবে এটা মিলে না। হুম রিড কাকে পড়ি, আনসার হিসাবে এটা মিলছে না। অতএব এটাকে আমরা অ্যাডজেটিভ ক্লজ নাউন ক্লজও বলতে পারছি না। তাহলে যেহেতু অ্যাডজেটিভও পারলাম না নাউনও পারলাম না, তাহলে এটাকে আনসার করবো অ্যাডভার্বিয়াল। মানে আপনি অপশন এই তিনটেই পাবেন।
তো কেউ যদি মনে করে না আমি এটাকে প্রমাণ করতে চাই, তাহলে তার কাজ হবে হলো এই হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করে মিলানো। সো আপনি মিলান যে হোয়াই রিড, কেন পড়ি, এই হোয়াই দিয়ে প্রশ্ন করলে মিলে যাবে। আনসারটা হচ্ছে সো দ্যাট উই মে লার্ন, যাতে আমরা শিখতে পারি। এই অংশটা হচ্ছে আনসার হিসাবে মিলে যাচ্ছে। অতএব এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজের কোন ভার্সন? অ্যাডভার্বিয়াল ভার্সন। সাবঅর্ডিনেট ক্লজের অ্যাডভার্বিয়াল ভার্সন। সো আমরা পরীক্ষার হলে চেষ্টা করব এই সিকোয়েন্স মেইনটেইন করে আনসার করার। আর যদি বেশি পণ্ডিতি করেন তাহলে আজীবনের মতোই এই ক্লজ আপনাদের ভুল হয়ে যাবে। সো এটা এমন সহজ, আবার এইটা বুঝতে পারলে না পারলে অনেক কঠিন। সো যারা উল্টোপাল্টা সিকোয়েন্স ফলো না করে করবেন তাদের ভুল হবে। সো এটা বুঝলাম, নেক্সট কোশ্চেনে যাই। এটা বলেন, আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। 36। এখানে আন্ডারলাইন করা নাই, আমি আন্ডারলাইনটা একটু করে দিচ্ছি। মাইন্ড ইট, আন্দাজে আনসার করবেন না, বুঝে আনসার করবেন। এইখান থেকে শুরু করে হোয়ার হি ওয়াজ বর্ন, এই আন্ডারলাইন করা অংশটা কোন ক্লজ? আই নো দ্য প্লেস, আমি স্থানটি চিনি, হোয়ার হি ওয়াজ বর্ন। বলেন 36, এটা আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। হোয়ার হি ওয়াজ বর্ন, হোয়ারের পূর্বপদ হিসাবে দ্য প্লেস নামক শব্দটা আছে। তাহলে প্রথম স্টেপ আমরা অ্যাডজেক্টিভ খোঁজার চেষ্টা করেছি, কিভাবে? পূর্বপদ আছে কিনা। তো পূর্বপদ আছে, যে হোয়ার পূর্বপদ হচ্ছে দ্য প্লেস, তাহলে এই পূর্বপদ আছে, তো দ্য প্লেসকে নির্দেশ করেছে বাকি অংশ, অতএব এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি বলেন? অ্যাডজেক্টিভ ক্লজ, মানে আনসার হচ্ছে বি নাম্বার। 36 বি নাম্বার। কারণ এখানে সে জন্মগ্রহণ করেছিল সেই জায়গাটা সম্পর্কে আমি জানি। আমি আবার এখানে কনফিউশন ক্লিয়ার করার জন্য বলছি, যদি এই সেন্টেন্সটা এরকম থাকতো, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি কিন্তু ফিনিশিংয়ে একটা সুন্দর একটা পার্থক্য বলবো, ভালো করে বুঝেন। তার মানে হলো এই সেন্টেন্সটাতেই যদি দ্য প্লেস না থাকতো, দ্য প্লেস না থাকতো, তাহলে কিন্তু এইটা কোন ক্লজ হতো কে বলতে পারবেন? যদি এই সেন্টেন্সটাতে এই দ্য প্লেস কথাটা উল্লেখ না থাকতো, তাহলে এটাকে আমরা কোন ক্লজ বলতাম? পাশের টুককে কে বলতে পারবেন? এটাকে আমরা তখন নিঃসন্দেহে বলতাম হলো নাউন ক্লজ, তাই না? কেন? কারণ আমরা দেখেছি নো ভার্বের পরে যদি একটা ক্লজ থাকে সেটা নাউন ক্লজ হয়। তার মানে এই দ্য প্লেস কথাটা যখন উল্লেখ থাকবে না, তখন বাকিটুক হবে নাউন ক্লজ। হোয়ার হি ওয়াজ বর্ন, তখন নো ভার্বের সরাসরি ঠিক পরেই ক্লজ। আর এখানে যে অবস্থায় আছে সেটা হলো প্লেস শব্দের পরে ক্লজ আছে। তো দুইটা কিন্তু দুই জিনিস, এই জন্য পার্থক্যগুলো না বুঝতে পারলে কিন্তু আপনার ক্লাস যাই করেন পরীক্ষার হলে কাজে লাগাতে পারবেন না। সো এই ছিল মোটামুটি আজকে আপনাদের সাথে ক্লাস, আর আলোচনা নাই। সো আপনারা এইগুলো আরও যদি মনে করেন বিস্তারিত রিডিং আকারে পড়তে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই এক্সপার্ট ইংলিশ বইটা পড়তে হবে। আমি এখানে সর্বশেষ আপনাদেরকে ক্লজের যে বংশ বিস্তারটা করলাম সেটা একটু দেখাই দিচ্ছি। মানে এই যে এই বইটার কথা বলছিলাম, হ্যাঁ, যে এই বইটা পড়বেন। সো ক্লজের বংশ বিস্তারটা আমি আরেকবার একটু দেখাই আপনাদের, ফাইনাল করছি আর কি। ক্লজ হলো আমরা পড়েছি 3 প্রকার। একটা হলো মেইন ক্লজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হলো কোঅর্ডিনেট ক্লজ। এইগুলোর মধ্যে সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে।
প্রথমটা হলো অ্যাডজেটিভ ক্লজ, পরেরটা লিখেছি নাউন ক্লজ, পরেরটা লিখেছি অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এই হলো ক্লজের বংশবিস্তার। যদিও অ্যাডভার্বের মধ্যে আরও প্রকারভেদ আছে, সেইগুলো আমরা অনেক সময় বলি না। যেমন হাউ দিয়ে যেটা পাবো সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। আমরা অত দূরে যাচ্ছি না, হ্যাঁ, ম্যানার, প্লেস, টাইম, রিজন, আমাদের অত দূর লাগবে না, আমরা যতটুকু পড়েছি এতে এনাফ। সো ভালো থাকেন, সব মিলিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।